109 রানে 7 উইকেটের পতন। তবে এখন কিন্তু ভাই একটুখানি বাংলাদেশের জন্য টেনশান রয়েছে। আপনারা জানেন যে এখন কিন্তু সেই ফাহিম আশরাফ আসবেন। মূলত এই ফাহিম আশরাফ খুবই পেটাতে পারেন, খুবই বড় বড় বাউন্ডারি হাঁকাতে অভ্যস্ত। সো ফাহিম আশরাফ কিন্তু ভাই একটা প্রবলেম আই থিঙ্ক আমার কাছে যেটি মনে হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত। সম্ভবত যেটি বললাম যে ফাহিম আশরাফ আসবেন এবং ইতোমধ্যে ফাহিম আশরাফ তিনি মাঠে প্রবেশ করেছেন। সো ফাহিম আশরাফকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফাহিম আশরাফের উইকেটটাও নেওয়া দরকার। আদারওয়াইজ উনি কিন্তু 200-300 স্ট্রাইক রেটেও ব্যাটিং করেন। 5টা বল খেললে তিনি অন্তত 15টা রান বা 20টা রান নেওয়ার সামর্থ্য রাখেন। খুবই পেটাতে পারেন এই ফাহিম আশরাফ। সো আমরা দেখতে পাচ্ছি মেহেদি কিন্তু উইকেট নিয়েছেন, আরও একটা উইকেট নিলেন। 109 7 উইকেটের বিনিময়ে পাকিস্তান অল আউট করতে পারলে ভালো। পরবর্তী বল এবারে কিন্তু ছোট্ট করে মিড অনে পুশ করে দিয়ে ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন। অসাধারণ। মেহেদি একটা ক্যাচ ছেড়েছিল, সেই ক্যাচ ছাড়ের প্রতিদান স্বরূপ তিনি কিন্তু ঠিকই আরও একটা উইকেট অবশ্যই এনে দিয়েছেন। অসাধারণ। সো যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য শেখ মেহেদি, যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য। প্রস্তুত ব্যাটসম্যান নওয়াজ বল করলেন অফ স্টাম্পের অনেক বাইরে, ওয়াইড হয়ে যাবে। প্লেয়িং জোনের বাইরে দিয়েছিলেন, ইচ্ছে করেই দিয়েছিলেন, কারণ প্লেয়িং জোনে রাখলে এখন সত্যিকার অর্থে বাউন্ডারি হয়। এটা একটা কৌশল বটে। আবার প্লেয়িং জোনের বাইরে দিলে যেটি হয় যে অনেক সময় তারা তাড়া করে খেলতে গিয়েও অনেক সময় স্টাম্পিং হয়ে যায়। সো মেহেদি হয়তো সেই কৌশলটাই অবলম্বন করলেন। আরও দুটো বল বাকি রয়েছে তার এ ওভারে। 111 7 উইকেটের বিনিময়ে ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু মিড অনে খেললেন। একটার বেশি রান পাবেন না অবশ্যই। হ্যাঁ, একটা রানই হলো। নওয়াজ 112 7 উইকেটের বিনিময়ে পাকিস্তান 112 7 উইকেটের বিনিময়ে এই পাকিস্তান ভারতের বিপক্ষে সম্ভবত 127 রান করেছিল যতটুকু মনে পড়ে। সো বাংলাদেশের বিপক্ষেও হয়তো এর বেশি হবে না আশা করি। ওভারে পরবর্তী বলটা এবারে লেগ স্টাম্পের বল, ফাইন লেগ অঞ্চল থেকে কুড়িয়ে নিয়েছেন তাসকিন, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, তবে 1-2 রান হয়ে যাবে। তাসকিন একটুখানি দৌড়ে একটুখানি দুর্বল। সো 18 ওভারে 114 7 উইকেটের বিনিময়ে পাকিস্তান। আমরা চাচ্ছিলাম 120-এর মধ্যে আটকে দেব। সো সেটা মনে হচ্ছে আর হবে না, হয়তো 130-এর মধ্যে আটকে দিতে পারবো, যেটা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ পারবে ভাই, পারবে। একজন ভাই কমেন্টস করে, মোজাহের ভাই কমেন্টস করে জানতে চেয়েছিলেন 150 পর্যন্ত বাংলাদেশের জন্য সমস্যা নয়। দেখুন, ভারতীয় বোলার আর পাকিস্তানি বোলার কিন্তু এক নয় অবশ্যই। পাকিস্তানি বোলার যারা আছেন, আবরার, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ অথবা ওদের হুসাইন তালাত, খুব একটা যে ভালো বল করেন তা না, এবং ইনশাল্লাহ বাংলাদেশ দল সহজেই ম্যাচটা জিতবে। তবে বাংলাদেশের অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, উইকেট হাতে রেখে খেলতে হবে, তাহলেই জিতবে। আছে না যে শুরু থেকেই পিটিয়ে খেলে, প্রতি ওভারে 10-12টা রান নিতে গিয়ে 40 রানের মধ্যে 4টে উইকেট হারিয়ে ফেললো, ওরকম নয়। বরং প্রত্যেকটা ওভারে 4-5টা করে রান নাও, উইকেটটা হাতে থাকবে এবং শেষ দিকে পিটিয়ে অটোমেটিকলি ম্যাচটা জিতবে বাংলাদেশ। এই কৌশলটা অবলম্বন করতে হবে। টার্গেট যদি 130 হয় আর বাংলাদেশ দল যদি 180 টার্গেট লক্ষ্য করে খেলতে থাকে, তাহলে কিন্তু ভাই উইকেটের পতন ঘটবে, যেটা বাংলাদেশের জন্য বিপদ হবে। তাসকিন চলে এসেছেন তার লাস্ট ওভার করবার জন্য। এবারে ছক্কা এবং ছক্কা। মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু এই ছক্কাটি হাঁকালেন।
মোহাম্মদ নওয়াজ। তাসকিন প্রতিবারই প্রথম ওভারে ছক্কা দিচ্ছেন কেন ঠিক বুঝতে পারছি না। 120 উইকেটের বিনিময়ে পাকিস্তান 19তম ওভারের খেলা এগিয়ে যাচ্ছে। 19তম ওভারের খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে অবশ্যই। তাসকিন প্রথম বলই ছক্কা দিলেন নওয়াজকে। নওয়াজ 14 বলে 25টা রান করে ফেলেছেন। 120 উইকেটের বিনিময়ে পাকিস্তান। তার মানে কি পাকিস্তান 140 করতে যাচ্ছে কিনা সেটা আবার বাংলাদেশের জন্য ভাই বুমেরাং হতে পারে। তাসকিনকে বলবো অবশ্যই ভালো বল করতে, কারণ একটা দুইটা ওভারে অনেক খারাপ কিছু হতে পারে। ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু ক্যাচ হবে আশা করি, ক্যাচই হবে আশা করছি ইনশাল্লাহ। এবং ইয়েস, ধরলেন। থ্যাংক ইউ সাইফ হাসান, অসাধারণ ক্যাচ নিলেন, অসাধারণ ক্যাচ। নওয়াজ 15 বলে 25 করে আউট হয়ে গেলেন। দারুণ সময়ে ক্যাচ নিলেন। সাইফ নাকি ইমন আমি একটু আপনাদেরকে জানাই, কনফার্ম হতে পারেনি। মনে হলো সাইফ ক্যাচটা নিয়েছেন। 8টা উইকেটের পতন ঘটে গেছে। ছক্কাই মারতে চেয়েছিলেন আসলে। ও পারভেজ হোসেন ইমন আগের ক্যাচটা ছেড়ে দিলেও এইটা কিন্তু আর ছাড়েননি। ইয়েস, আগের ক্যাচটা ছেড়ে দিলেও এই ক্যাচটা ছাড়েননি। আমরা দেখতে পাচ্ছিলাম মেহেদি একটা ক্যাচ ছেড়েছিল, প্রতিদান স্বরূপ তিনি আগের ওভারে উইকেট নিলেন। পারভেজ হোসেন ইমন একটা ক্যাচ ছেড়েছিল, তিনি আবার এই যে কঠিন একটা ক্যাচ ধরলেন। অসাধারণ, এগুলো ভালো ব্যাপার ভাই, অবশ্যই ভালো ব্যাপার। সো নতুন ব্যাটসম্যান কে আসবেন একটু আপনাদেরকে জানাতে চাই। আমরা দেখতে পাচ্ছি হারিস রৌফ, তিনি অবশ্যই চলে এসেছেন। তার হারিস রৌফকে আমরা দেখতে পাচ্ছি। হারিস রৌফ এই মুহূর্তে চলে এসেছেন তার অবশ্যই ব্যাটিং প্রান্তে। মূলত তিনি একজন বোলার, সো খুব একটা যে ভালো ব্যাট করতে পারেন বিষয়টা এরকম নয়। তবে এই উইকেটটা কিন্তু নেওয়াতে পাকিস্তানের রানটা অটোমেটিকলি কিন্তু আরও কমে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ হারিসকে আমরা লক্ষ্য করছি। সো ডিয়ার ব্রাদার্স, আর মাত্র আমরা লক্ষ্য করছি 10টা বলের খেলা কিন্তু বাকি রয়েছে। আবার পরবর্তী বলটা এবারে কিন্তু ইয়র্কার ছিল, ছোট করে মিড অনে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান। 1টি রান, 2টো রান হতে পারে, কিন্তু ফাইনালি 2টো রানই হয়ে গেল। 2টো রান। সো 122-এ পৌঁছে গেছে পাকিস্তান। তবে বাংলাদেশ দল যেভাবে শুরু করেছিল হয়তো 122-এর মধ্যে এতক্ষণে আটকে রাখা সম্ভব হতো, যদিও আরও বেশ কয়েকটা বলের খেলা বাকি। আই থিঙ্ক 140-এর দিকেই মেবি স্কোরটা যাচ্ছে। তবে টেনশনের কোনো কারণ নাই, এটা বাংলাদেশ দল সহজেই ইনশাল্লাহ চেস করতে পারবে আমি যেটি মনে করি। সো আমরা দেখতে পাচ্ছি তাসকিন, আর এই মুহূর্তে আবার পরবর্তী বলটা করবেন। এবারে কিন্তু দারুণ ডেলিভারি, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি, চলে যায় বলটা কিপারের গ্লাভসের মধ্যে। রান পাবেন না কিন্তু ডট বল। 122 আউট উইকেটের বিনিময়ে পাকিস্তান। তাসকিনের শেষ ওভার 3.4 ওভার 26 রান 3টা উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে তাসকিন তিনি কিন্তু উইকেট নিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। আশা করা যায় আজকে বাংলাদেশ দল জিতলেই কিন্তু চলে যাবে ফাইনালে। সো দারুণ একটি ব্যাপার, নিঃসন্দেহে জিতলেই ফাইনাল কনফার্ম যাচ্ছেন। যদি পাকিস্তান জেতে তাহলে কিন্তু পাকিস্তানও ফাইনালে চলে যাবে। যাচ্ছেন ওভারে পরবর্তী বলটা করবার জন্য। ওভারে পরবর্তী বলটা করবেন, প্রস্তুত ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। তাসকিন ওভারের পঞ্চম বলটা করবেন। 8টা রান দিয়েছেন 4টা বলে, স্বাভাবিক শেষ সময় একটু রান হবে। আরও একটা উইকেট নাও, অল আউট করে দাও, তাহলে আর রান বেশি হবে না। পরবর্তী বল অফ স্টাম্পের বাইরের বল, মিড অনে খেলেছিলেন, একটারও বেশি রান কিন্তু হবে বলে মনে হয় না।
এবং দেখতে পাচ্ছি আরও একটি রান যুক্ত হলে 123, 8 উইকেটের বিনিময়ে হয়তো 130 রানের মধ্যে আটকে যাবে ইনশাল্লাহ। যাচ্ছেন তাসকিন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ফাহিম আশরাফ। তাসকিন যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে, প্রস্তুত ব্যাটসম্যান ফাহিম আশরাফ। এই ফাহিম আশরাফ কিন্তু খুবই ভয়ঙ্কর, বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। তাসকিন ওভারের শেষ বলটা, ওভারের শেষ বল, তবে শেষ ওভারটাই কিন্তু মুস্তাফিজ আসবেন, এইটা আবার একটা স্বস্তির খবর। ওভারের শেষ বলটা, দৌড় শুরু করলেন, বল করলেন, লেগ স্টাম্পে ছিল, ক্যাচের মতো শর্ট মিড উইকেটে ফিল্ডার আছেন, কুড়িয়ে নেবেন, তবে একটারও বেশি রান নয়, অবশ্যই একটার বেশি রান নয়। এরই সাথে দেখতে পাচ্ছি 19 ওভারে 124, 8 উইকেটের বিনিময়ে পাকিস্তান। 19 ওভারে 124, 8টা উইকেটের বিনিময়ে দারুণ একটি ম্যাচ হাজার ব্রাদার্স, অবশ্যই আমরা এনজয় করছি, চমৎকার একটি ম্যাচ অবশ্যই। সো আমরা দেখতে পাচ্ছি ফাহিম আশরাফ তিনি স্ট্রাইকে চলে আসলেন। লাস্ট ওভারের খেলা এবং লাস্ট ওভারটি আমাদের মুস্তাফিজুর রহমান তিনি নিয়ে আসবেন ইনশাল্লাহ। আশা করছি তিনি 5-6টার বেশি রান দিবেন না, এটাই মুস্তাফিজের স্বাভাবিক একটা ক্যারেক্টার। এবং পুরো পৃথিবীতে, পুরো দুনিয়ায় মুস্তাফিজ একমাত্র বোলার যিনি ডেথ ওভারের জনক, শুধু কাটার মাস্টারের জনকই নয়, বরং মুস্তাফিজ হচ্ছে ডেথ ওভারের জনক, যিনি শেষ ওভারে সবচেয়ে কম রান দেন পুরো পৃথিবীতে যারা বোলার রয়েছে। যদিও জাসপ্রীত বুমরা অথবা অন্য যারা বোলার রয়েছে তারাও একেবারে খারাপ করেন না, তবে মুস্তাফিজের ধারের কাছে কিন্তু কেউ নেই।